हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, आज के एक गुरुत्वपूर्ण टपिक तुम्हारे आलोचना करब। যদিও এর আগে মূল্যায়ন বলে যে একটা টপিক রয়েছে সেখান থেকে কিন্তু একদম ফুল ডেডিকেটেড একটা ক্লাস করারও রয়েছে। তোমরা যদি এর আগে ওই ভিডিওটা দেখে থাকোনি তো অবশ্যই দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো। ওখানে মূল্যায়ন বলে একটা চ্যাপ্টার রয়েছে, টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট ইন্টারভিউ যে প্লেলিস্টটা, আমি প্লেলিস্টে লিঙ্কও দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা কিন্তু মূল্যায়নের চ্যাপ্টারটা সম্পূর্ণ পেয়ে যাবে। তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে পরিমাপ, অ্যাসেসমেন্ট এবং মূল্যায়নের একটু সম্পূর্ণ ধারণা এবং পার্থক্য আলোচনা করব। এখানে অনেকেরই প্রশ্ন আছে এবং অনেকে প্রশ্ন করছে যে স্যার অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা শ্রেণীকক্ষে অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের শিক্ষকের ভূমিকা কী হতে পারে, এই সম্পর্কে একটা ক্লাস দিলে ভালো হয়। তো আমি আজকে তোমাদের সেই ক্লাসটা আমি নিয়ে এসেছি। তো এটা নট অনলি ফর যে কোনো টিচিং এক্সাম বলো বা 2022 স্টেট ইন্টারভিউতে এখান থেকে প্রশ্ন করেছে যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলতে কী বোঝো। তো এই প্রশ্নটা করেছে বলে আমি তোমাদের এই টপিকটা নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে একবারই বলবো যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সকলের সামনে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। যদি তোমরা 2022 স্টেট ইন্টারভিউকে টার্গেট করছো এবং যদি কোনো টিচিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। আর সাথে সাথে ভিডিওটা কোনোখানে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ক্লাসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে যে এর মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে, নাহলে প্রশ্ন সেই থেকে যাবে মনের মধ্যে। এবং ভিডিওটি শেয়ার যত পারবে করো, লাইক করো। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করে যাক। এবং আজকে হচ্ছে ক্লাস নাম্বার 63। এর আগে কিন্তু 62টা ক্লাস হয়ে গেছে এবং বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন রয়েছে, যেগুলো টার্গেট 2022 স্টেট আমরা যে করেছি সেই টার্গেটকে লক্ষ্য করে ইন্টারভিউর জন্য কিন্তু এখান থেকে প্রশ্নগুলো আসবে। এবং সকলকে বলবো যারা এখনও নতুন আছো, বিভিন্ন দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সকলকে জানিয়ে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং ভিডিওগুলো বারবার বলো শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, দ্য ওয়ে পেস এডুকেশন ফেসবুক অফিসিয়াল পেজ থেকে দেখছো, তার অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করো, কারণ ওখানেও তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। আর এর পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, ওখানে ফ্রি অফ কস্ট ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। যেটা ইউটিউব চ্যানেলে কোনো ক্লাস কিন্তু পিডিএফ ফ্রি অফ কস্ট দেয়নি, বিশেষ করে ইন্টারভিউর জন্য। তো তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। তো দেখো আজকের যেটা টপিক সেটা হচ্ছে মূল্যায়ন, পরিমাপ এবং অ্যাসেসমেন্ট। প্রথমে এটা আমরা জানবো। তো তার আগে দেখো আমি তোমাদের থাম্বনেলে যেটা দিয়েছিলাম যে এখানে দেখো একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে দেখো পরিমাপ, মূল্যায়ন, অ্যাসেসমেন্ট। পরিমাপ হচ্ছে সবথেকে ক্ষুদ্র অংশ, তারপরে আসে অ্যাসেসমেন্ট এবং শেষে আসে মূল্যায়ন। এটা কিন্তু মনে রাখবে। প্রথমে আসছে পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট, তারপরে আসছে অ্যাসেসমেন্ট এবং তারপরে আসছে ইভ্যালুয়েশন। এটা কিন্তু প্রথমে মাথায় রাখবে তোমরা সকলে। তো প্রথমত আমাদের মূল্যায়ন, পরিমাপ এবং অ্যাসেসমেন্ট সম্পর্কে একটা ধারণা অর্জন করা দরকার যে কী জিনিস। তো দেখো কি বলছে না, অনেক সময় মূল্যায়ন, পরিমাপ এবং অ্যাসেসমেন্ট একই অর্থে আমরা ব্যবহৃত করে থাকি, একে অপরের বিকল্প হিসাবে কিন্তু বিবেচিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি সমার্থক শব্দ নয়, অর্থাৎ একই বিষয় নয় বা একই জিনিস নয়। তাহলে এর মধ্যে পার্থক্য কী রয়েছে না, এই তিনটি ধারণার মধ্যে পার্থক্য আছে। অ্যাসেসমেন্টের ধারণা মূল্যায়নের ধারণা থেকে সংকীর্ণ, এটা কিন্তু মনে রাখবে। অ্যাসেসমেন্টের ধারণা মূল্যায়নের থেকে সংকীর্ণ কিন্তু পরিমাপ ধারণা থেকে বৃহৎ, এবং অ্যাসেসমেন্টের যে ধারণা সেটা কিন্তু পরিমাপ থেকে বৃহৎ। অর্থাৎ প্রথমে আসছে পরিমাপ, তারপরে আসছে অ্যাসেসমেন্ট এবং শেষে আসছে মূল্যায়ন। এই তিনটা কিন্তু মনে রাখবে। প্রথমত বলবে পরিমাপ আসছে, তারপরে আসছে অ্যাসেসমেন্ট, তারপরে মূল্যায়ন। পরিমাপের থেকে অ্যাসেসমেন্ট বেশি এবং অ্যাসেসমেন্টের ধারণার থেকে বৃহৎ হচ্ছে মূল্যায়ন। এটা কিন্তু প্রথমত বিষয়। একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যেটা কি। দেখো না, ধরা যাক মাধ্যমিক বোর্ড কোনো শিক্ষা স্তরের নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে পরীক্ষা গ্রহণ করলো। ঠিক আছে, একটা পরীক্ষা গ্রহণ করলো, বিভিন্ন বিষয়ে ছাত্রদের পারদর্শিতার নম্বর দেওয়া হলো। এটা হচ্ছে কি একটা পরিমাপ, অর্থাৎ একটা পরীক্ষা গ্রহণ করে তাদের যে পারদর্শিতার নম্বর দেওয়া হলো সেটা হচ্ছে পরিমাপ। এরপর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষাবিদগণ বা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বলতে পারো এবং অভিভাবকগণ স্থির করবেন উক্ত পাঠ্যক্রম চালিয়ে যাওয়া হবে না পুনর্বিন্যাসের প্রয়োজন আছে। এই যে তথ্যটা, অর্থাৎ যে পরীক্ষাটা নিল সেটা তো হচ্ছে প্রথম পরিমাপ করা, এবং তারপর যে প্রাপ্ত নম্বর পেলো সেটা থেকে পাঠ্যক্রমটার কতটা ভালো দিক রয়েছে, কতটা খারাপ দিক, আদৌ শিক্ষার্থীর জন্য এটা গ্রহণযোগ্য কিনা বা শিক্ষার্থীর জন্য এটা গ্রহণযোগ্য কিনা, এটা চালিয়ে যাওয়া যাবে কিনা, এই চালিয়ে যাওয়া বা পুনর্বিন্যাসের প্রয়োজন আছে কিনা, এই ধরনের যে তথ্য সরবরাহ করা, এটা হচ্ছে অ্যাসেসমেন্টের দায়িত্ব বা চূড়ান্ত সিদ্ধান্ত। আর এর থেকে যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো সেটা হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ কি ভালোভাবে বলতে গেলে না, অ্যাসেসমেন্ট হলো মূল্যায়নের পূর্বের কাজটি,
সংক্ষেপে বলা যায় পরিমাপ হলো নম্বর দান করা। যেমন এখানে কি করা হলো, 100 নম্বরের মধ্যে কেউ যদি 50 পেয়েছে, এটা হচ্ছে কি পরিমাপ। অ্যাসেসমেন্ট হবে মূল্যায়নের জন্য তথ্য সরবরাহ করা, অর্থাৎ কী কী তথ্য সরবরাহ করা হবে। আর মূল্যায়নটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। তো এই তিনটা বিষয় তোমরা বুঝতে পারলে। এরপর আসছে একটা বিষয়, সেটা অনেকেরই এটা কিন্তু ডাউট আছে, এবং এই ডাউটটা ক্লিয়ার করার জন্য আমার এই আজকের টপিকটা, সেটা হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট এবং শিখনের অ্যাসেসমেন্ট। এটার পার্থক্য কিন্তু দেখবে তোমরা ডিএলএডের যে বইটা রয়েছে সেখানেও ইংরেজিতে রয়েছে, যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ওকে, তো চলো এটা নিয়ে আমরা একটু পার্থক্যটা জানবো, কী কী পার্থক্য রয়েছে। তো দেখো, প্রথম যেটা পার্থক্য রয়েছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তো যদি শিখনের জন্য মূল্যায়ন বলা হয় তাহলে এই অ্যাসেসমেন্ট, তো শিখনের জন্য অ্যাসেসমেন্টে শিখন চলাকালীন শিখনের উৎকর্ষতা ও অগ্রগতি হচ্ছে কিনা তা বিচার করা হয়। এটা এক নম্বর অ্যাসেসমেন্টের জন্য, যেটা শিখনের জন্য যেটা অ্যাসেসমেন্ট, অর্থাৎ শিখন চলাকালীন শিখনের উৎকর্ষতা ও অগ্রগতি হচ্ছে কিনা সেটা বিচার করা। আর শিখনের অ্যাসেসমেন্টে কী হয়, শিখন শেষে শিক্ষার্থী কী পরিমাপ শিখন সম্পন্ন করছে বা করেছে তা বিচার করা হচ্ছে শিখনের অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। একটা পার্থক্য তোমরা বুঝতে পারবে না, তাই বলবো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখো, পরের পার্থক্যগুলো দেখলেই বুঝতে পারবে, উদাহরণ অনেক রয়েছে। নেক্সট 2 নম্বর পার্থক্য কী থাকবে না, শিখনের জন্য অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো শিক্ষক এবং শিক্ষার্থী যথাক্রমে শিক্ষণ এবং শিখনের প্রত্যাশা অনুযায়ী অগ্রসরে সক্ষম হচ্ছে কিনা সে সম্পর্কে অবহিত হওয়া। আর শিখনের অ্যাসেসমেন্টে কী হয়, এর উদ্দেশ্য হলো শিক্ষণ কোনো অধ্যায় শেষ করার পর কী পরিমাণ সফলতা অর্জন করছে তা পরিমাপ করা, এবং শিক্ষার্থীরা কী পরিমাণে পূর্ব নির্দিষ্ট শিক্ষার উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। ওকে, তো এখানে কী হলো যে প্রত্যাশা অনুযায়ী যে শিশু শিক্ষার্থীরা অগ্রসর হচ্ছে কি না সে সম্পর্কে অবহিত হওয়া, সেটা হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট। আর যে সফলতা অর্জন করেছে তা পরিমাপ করা এবং শিক্ষার্থী কী পরিমাপ পূর্ব নির্দিষ্ট শিক্ষার উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়েছে সে সম্পর্কে যে তথ্য সংগ্রহ, সেটা হচ্ছে শিখনের অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্ট অফ লার্নিং এবং অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর পার্থক্য এটা। 3 নম্বরে এটা পার্থক্য কী রয়েছে না, শিখনের জন্য অ্যাসেসমেন্ট শিক্ষকের পাঠদান সফলতা বা ব্যর্থতা জানা সম্ভব। এটা কিন্তু মনে রাখবে যে কোন অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে শিক্ষকের পাঠদান সফলতা ব্যর্থতা জানা যাবে না, শিখনের জন্য অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ওকে, আর এখানে কী বলছি, একইভাবে শিক্ষার্থীর দুর্বলতা ত্রুটি সফলতার দিকগুলি নির্দিষ্ট করা যায়, যার ফলে শিক্ষক তার পাঠদানে পরিবর্তন আনতে পারেন। কোনো শিক্ষার্থীর সংশোধনমূলক শিক্ষণ প্রয়োজন তা চিহ্নিত করা যায়, অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়েরও চিহ্নিত করা যায়। অপরদিকে শিক্ষণের অ্যাসেসমেন্টে কী হবে, শিক্ষণের অ্যাসেসমেন্ট পাঠ চলাকালীন পরিবর্তনের সুযোগ কম থাকে। শিখনে যে নির্ণয় রয়েছে মানে সংশোধন নির্ণয় এবং তার যে সংশোধনমূলক ব্যবস্থা তা তাৎক্ষণিক বলছে করা যায় না। এটা কিন্তু মনে করবে টাইপিংটা মিস্টেক রয়েছে। নেক্সট 4 নম্বর কী থাকবে না, শিখনের জন্য অ্যাসেসমেন্ট কিছু সময় অন্তর প্রয়োগ করা হয়, অধ্যায় সমাপ্ত হওয়ার পর নয়। শিখনের অ্যাসেসমেন্ট সাধারণত শিক্ষাবর্ষের শেষে। তাহলে বলতে পারো এটা হচ্ছে সাবমেটিভ ইভ্যালুয়েশন, এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে সাবমেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ শিখনের অ্যাসেসমেন্ট অর্থাৎ অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা শিখনের জন্য অ্যাসেসমেন্ট এটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। তোমাদের পড়িয়েছিলাম অ্যাসেসমেন্ট মূল্যায়ন চ্যাপ্টারে যে ফরমেটিভ ইভ্যালুয়েশন সাবমেটিভ ইভ্যালুয়েশন, তো এখান থেকে কিন্তু এটা মনে রাখবে। নেক্সট কী রয়েছে দেখো 5 নম্বর রয়েছে যে শিখনের জন্য বলছে 5 নম্বর শিখনের জন্য অ্যাসেসমেন্ট এর উদ্দেশ্য হলো গ্রেড দেওয়া, অন্যান্যদের সঙ্গে তুলনা করা বা শংসাপত্র দেওয়া নয়। অর্থাৎ এর উদ্দেশ্য যে গ্রেড দেওয়া, অন্যান্যদের সঙ্গে যে তুলনা করবো বা শংসাপত্র দেবো সেটা নয়। আর শিখনের অ্যাসেসমেন্টের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থী গ্রেড দান, অন্যান্যদের সঙ্গে তুলনা করা, শংসাপত্র দান, এগুলো সবই হচ্ছে শিখনের অ্যাসেসমেন্টের অন্যতম উদ্দেশ্য। নেক্সট 6 নম্বর শিখনের জন্য অ্যাসেসমেন্ট হলো বিকাশমূলক, অর্থাৎ এখানে শিশু শিক্ষার্থীর ডেভেলপমেন্ট কত রয়েছে সেটা, এবং শিখনের অ্যাসেসমেন্ট এটা হচ্ছে বিচারমূলক, অর্থাৎ তার বিচার করা যায় সে ভালো কি খারাপ। কিন্তু শিখনের জন্য অ্যাসেসমেন্ট এটা কিন্তু নয়, এখানে বিকাশমূলক, তার সর্বাঙ্গীন দিকটা শিশু শিক্ষার্থী দেখা হয় অ্যাসেসমেন্ট কিসে ফর লার্নিংয়ে। নেক্সট 7 নম্বর দেখো শিখনের জন্য অ্যাসেসমেন্টে
কেবলমাত্র বৌদ্ধিক আচরণের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, যে বৌদ্ধিক দিকটাই শুধু আলোচনা করলে হলো বা দেখা হলো না। শ্রেণীকক্ষে সব ধরনের আচরণ, যেমন বৌদ্ধিক, অনুভূতিমূলক, মনঃসঞ্চালনমূলক, শারীরিক, এই সমস্ত দিকের আচরণ অন্তর্ভুক্ত করা হয়। আর শিখনের অ্যাসেসমেন্টে সাধারণত শুধুমাত্র এই বৌদ্ধিক দিকটাই কিন্তু আলোচনা করা হয়। নেক্সট 8 নম্বর দেখো, শিখনের জন্য অ্যাসেসমেন্ট একক পরীক্ষা, কুইজ, গৃহকাজ, শ্রেণীকক্ষে মৌখিক প্রশ্ন ইত্যাদি প্রয়োগ করা হয়। তার জন্য বললাম ফরমেটিভ ইভ্যালুয়েশন যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে পারো। আর শিখনের অ্যাসেসমেন্টে ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক পরীক্ষা বা বোর্ড কর্তৃক যে পরীক্ষা গ্রহণ করা হয় সেটা অন্তর্ভুক্ত। এই উদাহরণগুলো কিন্তু মনে রাখবে, যে যদি তোমাকে বলে দেওয়া হয় যে আচ্ছা বছরের শেষে যে পরীক্ষাটা করা হয় এটা কোন ধরনের অ্যাসেসমেন্টের উদাহরণ, তো কী বলবে? শিখনের অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা শিখনের জন্য অ্যাসেসমেন্ট কোনগুলো? যেগুলো পরীক্ষা, কোন একক পরীক্ষা নেওয়া, কুইজ, গৃহকাজ, শ্রেণীকক্ষে যে মৌখিক প্রশ্ন উত্তর করা, এগুলো হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্টের উদাহরণ। ওকে, তো এটা ছিল তোমাদের অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের ডিফারেন্স বা পার্থক্য। এবং এর আগে আমরা জানলাম কি, যে পরিমাপ, অ্যাসেসমেন্ট এবং মূল্যায়ন সম্পর্কে একটি ধারণা। এবার আমরা জানবো বিদ্যালয় ভিত্তিক অ্যাসেসমেন্ট, অর্থাৎ শ্রেণীকক্ষে যে বিদ্যালয়ে যে অ্যাসেসমেন্ট করা, এখানে শিক্ষকের ভূমিকা কী হতে পারে এটা সম্পর্কে আমরা একটু জানব। তো দেখো, শিক্ষার্থীদের বিদ্যালয় ভিত্তিক শিখন অ্যাসেসমেন্টে বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করা হয়, যার মধ্যে অন্যতম হলো শিক্ষককৃত পারদর্শিতা অভিজ্ঞা বা টিচার মেড টেস্ট করা হয়। অর্থাৎ শিক্ষক মহাশয় যে পারদর্শিতা অভিজ্ঞা নিয়ে থাকে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিখন অ্যাসেসমেন্টের কৌশল। এই অভিজ্ঞায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন কিন্তু থাকে। এটি শিক্ষকরা নিজ নিজ পাঠদানের বিষয়ের উপর প্রস্তুত করেন এবং নির্দিষ্ট বিদ্যালয়ের নির্দিষ্ট শ্রেণীতে প্রয়োগ করা হয়। অর্থাৎ এখানে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু নজরভিত্তিক দেখতে হবে, নতুবা কিন্তু এখানে যদি বিফল হয় তাহলে কিন্তু সারা বছরের একটা অসুবিধা। দ্বিতীয়ত হচ্ছে শিশু শিক্ষার্থীদের যে পড়ার পাঠদানের যে কতটাভাবে সঠিক মূল্যায়ন হচ্ছে কি না, বা তাদের সংশোধনের প্রয়োজন আছে কি না, রিমিডিয়াল টিচিং আদৌ দরকার কি না, এটা কিন্তু জানা যায় বা পরিচর্যা করা যায়। এবং এখানে শিক্ষককে কিন্তু একজন অগ্রণী ভূমিকা পালন করতে হয়। তারপর কি বলছে না, শিক্ষককৃত পারদর্শিতা অভিজ্ঞতা ছাড়াও মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল যে টেস্ট করা হচ্ছে আজকাল বর্তমানে, বিশেষ করে বিজ্ঞান এবং বৃত্তি শিক্ষা বিষয়ক সমূহে কী করা হচ্ছে, এই প্র্যাকটিক্যাল টিচিং করা হয়। আর কি বলছে, ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের পর্যবেক্ষণের ক্ষমতাও বলছে পরিমাপ করা হয়। এখানে কিন্তু এই অ্যাসেসমেন্টের জন্যও কিন্তু শিক্ষকের ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো এটা ছিল তোমাদের আজকে অ্যাসেসমেন্ট, মূল্যায়ন পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন, অর্থাৎ পরিমাপ, অ্যাসেসমেন্ট এবং মূল্যায়ন সম্পর্কে একটু ধারণা, তার সাথে সাথে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং এবং শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষকের অ্যাসেসমেন্টের জন্য কেমন ভূমিকা হওয়া দরকার সেটা সম্পর্কে আমরা জানলাম। এরপর এটাই ছিল তোমাদের আজকের মূল বিষয়। এবং পরবর্তী নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য সকলকে বলবো, যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক অফিসিয়াল পেজ থেকে দ্য ওয়ে অফ এডুকেশনের, সেখানে অবশ্যই তোমরা পেজটি ফলো করবে এবং লাইক অবশ্যই করবে। সাথে থাকো, তোমাদের সাথে আছি আমি, আমার নিজের 100% দেওয়ার চেষ্টা করছি, তোমরা চেষ্টা করো। এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো। ফেসবুক পেজে আমি অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে এক এক করে ক্লাসগুলো আপলোড করছি, ওখান থেকেও যারা দেখছো তোমরা সকলেই বলবো ইউটিউব চ্যানেলে এসে যাও। এবং সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, ওখান থেকে অনেক কিছু পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবে। সাথে সাথে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য 3টে বই পাবলিশ করেছি, সেটা সম্পর্কে ডিটেলস জানার জন্য আমার সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বার আমি দিচ্ছি তোমাদের, সেটাতে কিন্তু করতে পারো। একটা হচ্ছে ভাইবার জন্য একটা পিডিএফ ফাইল বাই করতে বলবো, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য, আর একটা 1-2 অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ডেমো কীভাবে দিতে হয় তার 35টা ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ কিন্তু মানে চ্যাপ্টার বা পড়ার কিন্তু ডেমো করানো হয়েছে। এরপর নেক্সট 3 আলাদাভাবে, 4 আলাদাভাবে, 5 আলাদাভাবে কিন্তু পাবলিশ করা হবে। তো দ্য ওয়ে অফ এডুকেশন তত্ত্বাবধানে এখন পর্যন্ত 3টা পিডিএফ রয়েছে এবং এই 3টা পিডিএফ বাই করার জন্য বা সম্পূর্ণ ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই 82 50 24 14 85 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে কিন্তু বাই করতে পারবে। 3টা বইয়ের আলাদা আলাদা দাম রয়েছে। ভাইবার যেটা সেটা দাম রয়েছে 150 টাকা,
আরেকটা যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য সেটা রয়েছে 200 টাকা, এবং যেটা ডেমো সেটার দাম রয়েছে 250 টাকা। তো এই 3টা বই অবশ্যই তোমরা বাই করার চেষ্টা করো। এগুলো তোমাদের অনেক নলেজ বুস্ট হবে, এবং এগুলো প্রত্যেকটা 2017-তে যারা ইন্টারভিউ দিয়ে চাকরি করছে তাদের থেকে নেওয়া প্রশ্ন, এবং প্রায় 500+ টিচার যারা শিক্ষকতার পেশায় যুক্ত হয়েছে, শিক্ষক শিক্ষিকা, তাদের থেকে কিন্তু যাচাই করার পর কিন্তু এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বা ক্লাসগুলো করানো হচ্ছে, এবং যে পিডিএফ ফাইলগুলো বাই করতে বলা হচ্ছে সেগুলো কিন্তু তাদের পর্যবেক্ষণ তত্ত্বাবধানে কিন্তু বানানো হয়েছে। তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই তারাও টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, ওখানেও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিব, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারাও অবশ্য ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু ভিজিট করলেই পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ওখানে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, এবং আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো বইগুলো বাই করার জন্য। তো ক্লাসটা আজকে এখানে শেষ করছি। নেক্সট ক্লাস পরবর্তী পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, এবং ভিডিওটি যতটা পারবে লাইক করো। দেখছো যতক্ষণ কিন্তু একটা লাইক অবশ্যই করো, এবং সাথে সাথে বলবো যে চ্যানেলটির ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো, যতটা পারবে শেয়ার করো, সকলে যুক্ত হওয়ার চেষ্টা করো, এবং চ্যানেলটাকেও গ্রো করার চেষ্টা করো। সো ধন্যবাদ, জয় হিন্দ।